প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকের আরেকটি নতুন ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু। বরাবরের মতো আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভার্চুয়াল আড্ডা শুরু করছি। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে অনেকটা অনির্ধারিত, আহ, একেবারেই প্রিপারেশন ছাড়া এই প্রোগ্রামটি আমি আজকে হাতে নিয়েছি। আহ, মূলত কিছুক্ষণ আগেই মনে হলো যে একটি বিষয় নিয়ে একটু কথা বলা উচিত বা দরকার। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানগুলি দেখেন, আপনারা জানেন যে মূলত সমসাময়িক নানান ঘটনার উপরে আমরা এই ধরনের ভার্চুয়াল টক শো গুলো করে থাকি। আজ ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, নবীনগরের কথার ৪২৩ পর্ব। যেটি বলছিলাম যে আজ দুপুরে, যদিও বিষয়টা আসলে আমরা গণমাধ্যম কর্মীরা জানতে পারিনি, আমি আজকে একটি নিমন্ত্রণ ছিল আমার গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি অনুষ্ঠানে ছিলাম। সেখান থেকে প্রসাদ নিয়ে বিকেলে বাসায় একটু রেস্টে ছিলাম। রেস্ট থেকে উঠেই আমি দেখতে পেলাম যে আমাদের নবীনগর থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় অ্যাডভোকেট এম মান্নান ভাই উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন। ১ম এ একটু কষ্ট লেগেছে যে মান্নান ভাই নবীনগরে আসলেন এমপি হিসেবে। গণমাধ্যম কর্মীদের আসলে সিনিয়র তেমন কাউকে আমি সেই বৈঠকে দেখিনি। ফেসবুকে যেটি অনেকে লাইভ কিংবা এটি নিয়ে প্রচার করেছে। তো পরে ভাবলাম যে হয়তোবা হুট করে আসা। পরে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে কথা বললাম। তিনিও আমাকে বললেন যে এটি আসলে হুট করে আসা, আচমকা স্যার আমাদেরকে বলেছেন আমাদের সঙ্গে একটু কথা বলবেন সামগ্রিক বিষয় নিয়ে। তো যে কারণে আসলে স্যার আপনাদের সঙ্গে হয়তো গণমাধ্যম কর্মীদের নিয়ে খুব সহসাই তিনি স্পেশালি বসবেন এবং আপনাদেরকে নিয়ে হয়তো তার একটি পরিকল্পনা শেয়ারও করবেন। পরে আমি ভিডিওটি, অনেকেই সেই জায়গা থেকে যিনি বক্তব্যটি দিয়েছিলেন, সেটি খুবই আমার কাছে মনে হয়েছে খুব তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য। সেটি নিয়ে আসলে কথা বলা উচিত। সেই কারণেই আমি আবার সন্ধ্যার পরে একটু ব্যস্ত ছিলাম আমার ব্যক্তিগত কাজে। তো ভাবলাম যে এই মেসেজটা সবাইকে দেয়া উচিত। তো প্রিয় দর্শক, মূলত মেসেজটা ছিল যে তার ১ম যেই সভা প্রশাসনের সঙ্গে, সেই সভাতেই মাননীয় সাংসদ অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছেন যে নবীনগরের সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি, এই সমস্ত বিষয় তিনি একেবারে জিরো টলারেন্স এর কথা বলেছেন এসব দমনে তিনি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং যে বিষয়টি তিনি খুব গর্বের সঙ্গে বলেছেন যে তার আ চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি নবীনগরের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দমন তথা নবীনগরের একটি নিরাপদ যেই সামাজিক জীবন বা নিরাপদ নবীনগর গড়বার পেছনে একজন মাননীয় সাংসদের যে ভূমিকা থাকবার কথা, সেটি কিন্তু আজকে তার ১ম মিটিং এই তিনি ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছেন এবং একটি কথা খুব পরিষ্কার বলেছেন, নবীনগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করতে গিয়ে যদি তাকে জীবনও দিতে হয়, সেটি তিনি আ প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে, "আমার ব্যবসা-বাণিজ্য নেই, আমার কোনো আদার্স কোনো আ কর্মযোগ্য নেই। আমি নবীনগরবাসীর জন্য কিছু কাজ করতে চাই। সেজন্যই মূলত এমপি হিসেবে নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে।" এরকম চমৎকার, চমৎকার কিছু কথা আজকেই তিনি বলেছেন। সেজন্যই প্রিয় দর্শক, আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমরা ৪ জন আ আ বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে যোগ দিতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ২ জন। একজন গণমাধ্যম কর্মী, আরেকজন Facebook অ্যাক্টিভ থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট। পরিচয় করে দিই আপনাদের সকলের চেনা যে একজন হচ্ছে আমার ঠিক বায়ে আছেন ওবায়দুর রহমান বাদল, যিনি, আমি কালকেও উনি একটি টক শোতে অসাধারণ কথা বলেছেন এবং আমি বলেছি যে এই মানুষটিকে অনেকেই পছন্দ করেন না, আবার অনেকে খুবই পছন্দ করেন। তার সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যখন যেই সরকার ক্ষমতায় থাকেন, সেই সরকারের বিরুদ্ধে তার বলিষ্ঠ একটি প্রতিবাদ থাকে, বলিষ্ঠভাবে কথা বলেন, লিখেন। তো সেই মানুষটি হচ্ছে আমাদের ওবায়দুর রহমান বাদল, যিনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে তার ব্যাপক পরিচিতি। তার বাড়ি নবীনগরের অ্যা চারগ্রামে, যেখানে আমাদের মাননীয় সাংসদেরও জন্ম। পাশে রয়েছেন শাহিন রেজা টিটু, যিনি নবীনগর রিপোর্টার্স ক্লাব তথা এনআরসির প্রেসিডেন্ট এবং
সমসাময়িক বিষয়ের উপর তিনিও বেশ দারুণ কথা বলেন। জি, আরো দু একজনকে আমরা নিমন্ত্রণ দিয়েছি, নিশ্চয়ই তারা কথা বলবেন যদি তারা যুক্ত হতে পারেন। আমরা শুরুতে গণমাধ্যম কর্মীরা আসলে বিষয়টি কিভাবে দেখছেন, আমি আরো দু একজন গণমাধ্যম কর্মীকে তাৎক্ষণিক নিমন্ত্রণ দিয়েছি, হয়তো জানি না যুক্ত হবেন কিনা। তবে যেহেতু শাহিন রেজা টিটু যুক্ত হয়েছেন, আমরা তাকে দিয়ে আসলে আলোচনাটা শুরু করতে চাই। টিটু, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো বা যে বিষয় বস্তু নির্ধারণ করেছি, সেটি হচ্ছে যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি। নবীনগরের সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি ৩ টি বিষয়ের উপর মাননীয় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমাদের অ্যাডভোকেট এম এ মান্নান ভাই, তিনি আজকে প্রশাসনের সঙ্গে যে সভাটি করেছেন, অনেকটা অনির্ধারিত তাৎক্ষণিকভাবে, যেটিতে আসলে গণমাধ্যম কর্মীরা আমরা দাওয়াতও পাইনি, যেতেও পারিনি। তারপরেও কিছু, কিছু গণমাধ্যম কর্মী তাৎক্ষণিকভাবে হয়তো নানানভাবে শুনে সেখানে গিয়েছেন এবং তারা নানানভাবে এটি প্রচার করার চেষ্টা করেছেন। সেই সমস্ত গণমাধ্যম কর্মীদের আমরা ধন্যবাদ জানাই যে সেই কারণে হয়তো আমরা বিষয়টা জানতে পেরেছি। এই যে তিনি আজকে একটি প্রতিশ্রুতি বা হুঁশিয়ারি দিলেন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি দমনের বিষয়ে। একজন গণমাধ্যম কর্মী তথা সচেতন নাগরিক হিসেবে আপনি এই আহ্বানটিকে কিভাবে দেখছেন? কিংবা আমি যদি একটু ঘুরিয়ে বলি, আ মাননীয় সাংসদ এম এ মান্নান ভাই যতটা সহজ সরল একজন সৎ মানুষ হিসেবে পরিচিত, তার পক্ষে আদৌ এই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দমন কতটা সম্ভব হবে বলে আপনি মনে করেন? জনাব শাহীন রেজা টিটু। ধন্যবাদ। আজকে একটি অনির্ধারিত প্রোগ্রামে নবীনগর থেকে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব যে কথা বলেছেন, আপনি প্রথমটার উত্তর তো আপনি দিয়ে দিলেন যে কথাগুলা ভালো এবং কথাগুলা জুৎসই, কথাগুলা যুবক উপযোগী, কিন্তু কতটা সফল হতে পারবে আমি ওটাতেই আসি। আসলে সফল হতে গেলে বাস্তবতাকে আপনার কিছু এগিয়ে নিতে হবে। যেমন ধরেন, আপনার যদি দৃঢ় ইচ্ছা শক্তি এবং পিছুটান মানসিকতা না থাকে, তাহলে একজন ওয়ান ম্যান ক্যান চেঞ্জ, উই ক্যান চেঞ্জ। অবশ্যই একজন উদ্যোগ নিলে বাকিরা পিছনে এসে দাঁড়াবে, তবে সেক্ষেত্রে কিছু বাধা আছে। রাজনৈতিক বাধা, বিরোধী দলীয় বাধা, নেতাকর্মীদের চাপ, তারপর আমলাতান্ত্রিক জটিলতা, অনেক কিছুই, মানে একক এমপির যে সদিচ্ছা, এটাকে বাস্তবায়ন করতে একটা গ্রুপ টিমের প্রয়োজন হয়। সেই টিমে কারা কারা থাকবে সেটা মাননীয় এমপি মহোদয় নির্ধারণ করবেন যে আমার এই গ্রুপে এ আছেন, এমুকে আছেন, তমুকে আছেন। কারণ আপনি নিজে একটু আগে বলে ফেলেছেন যে ওনার ব্যক্তি জীবন সৎ, উনি ব্যক্তি জীবনে নির্ভেজাল মানুষ। তাহলে ওনার টিমটাও তৈরি করতে হবে ঠিক সমমনা। এখন যদি নির্ভেজাল এবং সৎ মানুষের সাথে আমরা 5 জন অসৎ মানুষ যুক্ত হই, তাহলে আসলে 5 জনের বেড়ে একজন কোনোভাবেই মানে আপনার এই সফলতা আসাটা খুবই কঠিন। যেখানে আপনি দেখেছেন যে মানুষের যখন এমপি হয় কিংবা মন্ত্রী হয় কিংবা প্রধানমন্ত্রী হয়, ফুলের তোড়া, তারপর হইলো শুভেচ্ছা জানানো, অভিনন্দন জানানোর, মানে তৈলবাজির যে বিষয়টা অতীতেও ছিল, সেটা আবার আপনার মানে এটা আবার সংখ্যা বেড়ে যায়। আপনাকে বলি, তবে হার মানা যাবে না, পিছুটান থাকবেই, পিছুটান আসবেই। যদি দমে না যায় তাহলে অবশ্যই সম্ভব। পৃথিবীতে এমন বহু উদাহরণ আছে। আমি আপনাকে একজন লেখকের কথা বলি, জেকে রাউলিং। হ্যারি পটার আসার আগে জেকে রাউলিংকে পৃথিবীর কেউ চিনত বলে আমার মনে হয় না। ইভেন 15 জন পাবলিশার তার পাণ্ডুলিপি ফেরত দিয়ে দিয়েছে যে আমরা আপনার বই ছাপাবো না, কিন্তু উনি পিছু ছাড়েন। উনি কি যেন বলে, ইচ্ছা শক্তি কাছে উনি হার মানেন নাই। সেজন্য আজকে জেকে রাউলিং পৃথিবীতে একজন বিখ্যাত লেখক। এমন শত শত উদাহরণ আছে। আপনি জানেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি এপিজে কালাম আজাদের পারিবারিক ইতিহাস আমরা কম বেশি সবাই জানি।
কোন ফ্যামিলি থেকে এসেছে, কোথা থেকে এসেছে, কিন্তু তিনি ভারতের মিসাইল ম্যান উপাধি নিয়ে রাষ্ট্রপতি হয়ে উনি মৃত্যুবরণ করেছেন, যা মানে ইতিহাস। নবীনগরের ইতিহাসে অনেক জাতীয় সংসদ সদস্য হয়েছে, অনেকেই করেছে, কিন্তু যে কথাটা বলেছে, এক ছিল না পিছুটান। নবীনগরের ভূতপূর্ব এমপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, ওনার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, ওনার রাজনীতি ছাড়া ওনার কিছুই ছিল না। এই মিলটুকু আমি এখন পাচ্ছি আমাদের বর্তমান মাননীয় জাতীয় সংসদের সদস্যের কাছে। ওনারও ব্যবসা বাণিজ্য নাই, ছেলে মেয়েও মোটামুটি প্রতিষ্ঠিত, পিছুটান বলতে কোনো কিছু নাই। উনি ইচ্ছে করলে এবং উনি যদি তার নেতা কর্মীদের এই জিনিসটা ধরে রাখতে পারেন, তাহলে উনি পারবেন বলে আমি বিশ্বাস করি। চমৎকার, অসাধারণ। আমার কাছে মনে হয়েছে যে যে প্রশ্নগুলো আসলে মানুষের মধ্যে নানাভাবে উচ্চারিত হচ্ছে, নানাভাবে মানুষ এগুলো নিয়ে আলোচনা ব্যাপকভাবে করছেন, সেই কথাগুলো কিন্তু সন্ধ্যা টিটু আপনার কথার মধ্য দিয়ে বের হয়ে আসছে। আমরা একটু আসতে চাই আমাদের বাদল ভাই, অর্থাৎ ওবায়দুর রহমান বাদল। বাদল ভাই, যে প্রসঙ্গটি নিয়ে আজকে মূলত তাৎক্ষণিক আলোচনা, আমার কাছে মনে হয়েছে এই মেসেজটি নবীনগরবাসীর জানা উচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রী কালকে কিন্তু তার 12 মিনিটের ভাষণে তিনি কিভাবে আসলে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করে এগুচ্ছেন সেটি কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গত দুদিন যাবৎ গণমাধ্যমে এবং বিভিন্ন টক শোতে সেগুলি আলোচনা হচ্ছে। ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনের মাননীয় সংসদ সদস্য মানে হুট করেই তিনি আসলেন এবং হঠাৎ করে প্রশাসনের সঙ্গে বসলেন। বসেই কিন্তু তিনি মানুষের যে সবচেয়ে বেশি চাহিদা, যে নিরাপদ জীবনের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি ৩টি বিষয়ের উপর মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেটি কিন্তু তিনি আজকে মোটামুটি একটি প্রথম মিটিং এ কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং যে কথাগুলো আহ টিটু বললেন, মানে অনেকের এই প্রশ্ন যে আদৌ এগুলি কতটা তিনি দমন করতে পারবেন। অ্যাডভোকেট এম এ মান্নান যেহেতু অত্যন্ত উনি কি বলে সৎ, নীতিবান এবং ন্যায়নিষ্ঠ একজন রাজনীতিবিদ, তার একটি ব্যাপক পরিচিতি আছে। আপনিও কি মনে করেন যে টিটু যে কথাগুলি বলেছেন যে শুধু তিনি ভালো হলেই চলবে না, তার আশেপাশে যে মানুষগুলো থাকবেন তাদেরও একটি সহযোগিতা লাগবে, তারাও তাদের মতো সমমনা, অর্থাৎ এমপি মহোদয়ের সমমনা হলেই কেবল হয়তোবা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দমন সম্ভব। তা না হলে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম নানান কথাবার্তাগুলো শুনেছি, পঞ্চপাণ্ডব, সন্ত্রাসী বাহিনী, চাঁদাবাজি বাহিনী, নানানভাবে যে সমস্ত কথাগুলো উঠেছে, সেগুলি হয়তো আমরা নতুন করে আবার দেখতে পাবো। আপনি কি তাই মনে করেন, নাকি আপনার এই বিষয়ে কোনো সুচিন্তিত মতামত আছে? বাদল ভাই। ধন্যবাদ দাদা আপনাকে আজকের নবীনের কথা টক শোতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শক আছেন, আমার যারা আলোচক আছেন সবাইকে। আজকে অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব উপজেলা প্রশাসনে যে কথাটা বলেছেন, যে খুবই প্রাণবন্ত আঞ্চলিক ভাষায়, যে দেখেন আমার কোনো লোভ লালসা নেই, চাওয়া পাওয়ারও কিছু নেই। আমার একটা ছেলে, একটা মেয়ে, আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার, ছেলের বউ হচ্ছে ডাক্তার, দুইজনই বিসিএস করা, ওনার মেয়েও হচ্ছে ডাক্তার। তো যে মানুষটার লোভ লালসা নাই, তার তো অসৎ উপায়ে টাকা উপার্জনের চিন্তাও থাকে না। উনি একজন সিনিয়র আইনজীবী, বর্তমানে একজন সংসদ সদস্য, ওনার ছেলে মেয়ে দুজনেই বাংলাদেশের প্রথম সারির চাকরিজীবী। তো আপনারা কিছু নবীনগরের ইতিহাসে, আমি তখন ছোট, এখন ভালো বুঝি না, তো একটা সময় ছিল যে নবীনগরে কেউ কোনো অপরাধ করলে থানায় পুলিশ আসামিকে গ্রেপ্তার করার আগে এমপি এবং এমপির কিছু কাছের লোকের অনুমতি নিত, এবং এমপির কাছের লোকগুলো আগে বিচার করত, বিচার করে যদি দেখতো যে তাকে থানায় সোপর্দ করা যায় তাহলে সোপর্দ করতো, নয়তো ওনার থেকেই বিচার শেষ, থানা পর্যন্ত আসতো না, ওসিদের কিছু করণীয় ছিল না। একটি উপজেলার হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ইউনো। গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি সেবা খাত, প্রথম হচ্ছে থানা, দ্বিতীয় হচ্ছে উপজেলা প্রশাসন, ভূমি, এবং আপনার হচ্ছে সরকারি যে হাসপাতাল আছে, এই জায়গাগুলি। এখন আমাদের যে মাননীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সাহেব নির্দেশনা দিলেন যে থানায় কেউ যদি আমার পরিচয় দিয়ে বিক্রি করে, কোনো মামলা করতে আসে বা কাউকে গ্রেপ্তার করতে বলে, আপনারা করবেন না।
আমি এবং আমার ভাই, আমার ছেলে মেয়ে কেউ নবীনগর থাকে না। আমার ভাতিজা, আমার বাইগনা, আমার এমুক তমুক পরিচয় দিলে কেউ করবেন না। এখন আমি যদি বলি নবীনগর থানায় কোনো একটি অভিযোগ করলে এই অভিযোগটা এফআইআর হওয়া, মামলার তদন্তে যাওয়া, আসামি গ্রেপ্তার করা, এই কাজগুলো কি পুলিশ এমনি এমনি করে মাধ্যম ছাড়া? এবং আপনার উপজেলা প্রশাসনের বিভিন্ন বরাদ্দ আসে, এই বরাদ্দগুলো কি আমরা জানি? জানি না। কৃষি অধিদপ্তর যে আছে, সমাজ কল্যাণ অফিসার যে আছে, তাদের কাছে বিভিন্ন প্রকল্প আসে, গরিব মানুষের জন্য, কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প আসে। এগুলি সঠিকভাবে বন্টন হয় কিনা আমরা কি জানি? জানি না। তারপর আসেন স্বাস্থ্য খাত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক বরাদ্দ আসে, ফ্রি অনেক ওষুধ থাকে। রোগীরা হাসপাতাল থেকে বের হয়ে কমপ্লেন করে যে 2টা প্যারাসিটামল ছাড়া কিচ্ছু দেয় না। তো এই খাতগুলি একজন সংসদ সদস্যর পক্ষে উপজেলা প্রশাসন, থানা, সমাজসেবা, কৃষি, তারপর হাসপাতাল, এই যে সেবা খাতগুলি আছে, একজন ব্যক্তি, একজন সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে কি সবগুলো কাভারেজ দেওয়া সম্ভব? এখন প্রশাসন যদি যার যার জায়গা থেকে সৎ না থাকে, প্রশাসন যদি তাদের কর্তব্যটা সৎভাবে পালন না করে, তাহলে একজন অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে তো সবকিছু কাভার দেওয়া সম্ভব না। এখন উনি বনে দিলেন যে আমার পরিচয় দিয়ে কেউ মামলা করতে গেলে, কোনো আসামির বিষয়ে সুপারিশ করতে গেলে আপনারা করবেন না। ঠিক আছে, করবে না, কিন্তু পুলিশ কি টাকা ছাড়া কাজ করে বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনি ভূমি অফিসে যান, ভূমি অফিসের কি যেন বলে, এটা কি বলে, RSCS কি যেন একটা দলিলের আগে যে খারিজ করতে লাগে হচ্ছে আপনার 1100 টাকা সরকারি নিয়মে। ভূমি মিউটেশন অফিসে যারা হ্যাঁ, ভূমি অফিসে যারা যায় সেবা নিতে, আপনি এরকম সেবা গ্রহীতা 2-1 জন থেকে আপনি নিয়েন, কথা নিন, ওদের সাক্ষাৎকার নিয়েন যে ওরা কিরকম হয়রানি হতে হয়। 1100 টাকার কাজ করতে কত টাকা ভূমি অফিসে দিতে হয়। সমাজ সেবা অধিদপ্তরে গিয়ে খবর নিয়ে যে সমাজের প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত যত মানুষের জন্য যত বরাদ্দ আসে, এই বরাদ্দের কত অংশ তারা পায়। কৃষি অফিসারের কাছে গিয়ে খবর নিয়ে যে কৃষি অফিসে কৃষকদের জন্য যত বরাদ্দ আসে, এই বরাদ্দের কত অংশ কৃষকরা পায়। হাসপাতালে গিয়ে খবর নিয়েন রোগীদের কাছ থেকে যে তারা কতটুকু সেবা পাচ্ছে হাসপাতালে গিয়ে। তো এই যে গুরুত্বপূর্ণ খাতগুলি, এই খাতগুলিতে আপনার হচ্ছে অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব আজকে উপজেলা প্রশাসনে বসে বলেছেন যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো লোভ লালসা নাই, আমি মানুষের জন্য সেবা করব। কিন্তু এই সেবাগুলি বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন তো করবে অ্যাডমিনিস্ট্রেশন, সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছে। কিন্তু সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছে, তারা তাদের অবস্থান থেকে কতটুকু সৎ, তারা তাদের অবস্থান থেকে কতটুকু নিষ্ঠার সাথে, সততার সাথে তাদের দায়িত্বটা পালন করে, তারা তাদের অবস্থান থেকে সঠিক সময়ে কখন অফিসে আসে, কখন অফিস থেকে যায়, সাধারণ মানুষ কতটুকু সেবা পাচ্ছে, কতটুকু পাচ্ছে না, এই খবরগুলো তারা কতটুকু নিচ্ছে। অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব নিঃসন্দেহে একজন সৎ মানুষ। উনি ওনার, আমি যখন নির্বাচনের বিষয়ে, আমার তো 21টা ইউনিয়নে বিভিন্ন সংগঠনের ফ্রেন্ড সার্কেল আছে, আমি অনেকের থেকে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, অনেকে যারা ওনার বিরুদ্ধে নির্বাচন করছে তাদের সাথেও কথা বলেছি। তো তারা বলেছে যে ব্যক্তি মান্নান সাহেবের সাথে আমাদের কোনো ক্ষোভ নাই, উনি খুবই সৎ মানুষ, কিন্তু ওনার রাজনীতি করে এমন একজন লোক যে গ্রামের কিছু লোকের নামে মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে, ওই লোক মান্নান সাহেব, এজন্য ওনার বিরুদ্ধে আমরা। একটা লোক বলে নাই যে আমরা মান্নান সাহেবের বিরুদ্ধে নির্বাচন করতেছি, মান্নান সাহেবটা লোক ভালো না, মান্নান সাহেবরা আমার পছন্দ না। এই কারণে কোনো গ্রামের কোনো ইউনিয়নের একটা নেতৃকর্মীও বলে নাই যে মান্নান সাহেব লোক খারাপ, মান্নান সাহেবের কারণে আমরা অন্য দল সমর্থন করতেছি। সবার একটাই কথা ছিল যে অমুক লোক মান্নান সাহেবের লোক, অমুক লোককে আমাদের ভালো লাগে না, অমুক লোক মান্নান সাহেবের নির্বাচন করে, এই জন্য আমরা ওনার বিরোধিতা করতেছি। কিছু কিছু লোক তো কাজী আনোয়ারের ভক্ত ছিল, কর্মী ছিল, তাপস ভাইয়ের কর্মী ছিল, ভক্ত ছিল, কিন্তু কাজী আনোয়ার এবং তাপসের কর্মী সমর্থকের বাইরেও কিছু কিছু লোক মান্নান সাহেবের বিরুদ্ধে গেছে শুধু ওনার কিছু নেতা কর্মীর মাধ্যমে। এবং এইগুলি, এই কিছু কিছু নাম, ইউনিয়নের যে নামগুলি আসছে,
এই নামগুলিও ওনার কাছে আমরা পচাইছি এবং এখনো পচাবো। এবং ওনার নাম বিক্রি করে যারা থানায় গিয়ে মানে খাস বাংলায় যেটাকে দালালি বলে, মামলার দালালি, আসামি ছোটানোর দালালি, কাউরে হয়রানি করার দালালি, তো এইগুলি তো পুলিশ একা একা করে না। পুলিশ তো চায় যে ওনার একটা সাপোর্ট। এমপির কাছের লোক যদি পুলিশের সাথে থাকে তাহলে পুলিশ অনেক সাহস পায়। পুলিশ একটা মামলা নেয় ওদের জুড়ে, এবং এই মামলাটা এমনি এমনি নেয় না, এটার মাধ্যমে নেয়। তো পুলিশ যদি পুলিশের অবস্থান থেকে সৎ থাকে, ইউনো যদি ইউনোর অবস্থানে সৎ থাকে, এসিলেন যদি এসিলেনের অবস্থানে সৎ থাকে, তারপরে হচ্ছে যে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা যদি উনি সৎ থাকে, উনি যদি 9টা বাজে ঠিক টাইমে চেম্বারে আসে, রুগী দেখে, ওনার যারা মেডিকেল অফিসার আসে ওনারা যদি ঠিক টাইমে চেম্বারে আসে, রুগী দেখে, ইমার্জেন্সিতে 24 ঘন্টা ডাক্তার থাকার কথা, 24 ঘন্টা যদি ডাক্তার থাকে, উনি যদি ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করে, থানার ওসি যদি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করে, সবাই যদি সবার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করে, তাহলে তো নবীনগরটা শান্তি হবে, নবীনগর থেকে চাঁদাবাজি দূর হবে, সন্ত্রাস দূর হবে, বালু মহল দূর হবে। ব্যক্তি একটু যদি অ্যাডভোকেট এম এ আপনি মান্নান আমি বাদল ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি তো মানে প্রশাসনের নানা স্তরের যে আপনি একটা পরিস্থিতি দিচ্ছেন যে তারা যদি স্বস্বক্ষেত্রে তাদের যথাযথ দায়িত্বটা পালন করে তাহলে তো এমপির প্রয়োজন হয় না। কিন্তু প্রশ্নটি কিন্তু টিটু একটু অন্যভাবে বলেছে, যেটা আমি আপনাকে বলেছিলাম যে টিটুর কথার সঙ্গে আপনি কতটা একমত। শাইনাজা টিটু বলছিল যে প্রশাসনের পাশাপাশি সবচেয়ে বেশি যেটি দরকার, যেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলা বা দেখা, সেটি হচ্ছে যিনি এমপি হন, বাইরেরটা বলতে পারি না, বাট নবীনগরে তো গত অন্তত 30 বছর যাবত এমপিদেরকে আমরা দেখছি। এমপি হওয়ার পর এমপির প্রথম বক্তব্য, তার যে লক্ষ্য, তার যে পরিকল্পনা অসাধারণ থাকে। সেগুলি নিয়ে আমরা নানা সময় নানাভাবে এমপিদের প্রশংসাসূচক কথা বলি, লেখালেখি করি। কিন্তু টিটুর যে প্রশ্নটা ছিল সেটি ছিল যে মূলত এমপির মতো সৎ কিন্তু তার আশেপাশের লোকগুলিকে হতে হবে। তার যে কর্মী বাহিনী থাকবে কিংবা তার যে নানান নেতা বা সমর্থক থাকবে, সেই সমস্ত মানুষগুলো যদি আপনার নানাভাবে, এই যে আপনি প্রশাসনের কর্মকর্তা বললেন 9টায় আসতে হবে, 10টায় আসতে হবে, সব কাজ করতে হবে, সৎ থাকতে হবে। এখন অ্যাডভোকেট এম এ মান্নান ধরে নিলাম সৎ, নীতিবান, এটা সবাই বলে, সবাই জানে। তো তার আশপাশের লোকগুলো যদি ওইভাবে গড়ে ওঠে যে না, আমরা বিগত দিনের এমপিদেরকে দেখছি যে এমপিরা কোন কোন লোকগুলিকে নিয়ে ঘুরছে, কোন কোন লোকগুলিকে নানান টেন্ডার, নানান ধরনের সুযোগ সুবিধা, নানান ধরনের বালু মহল টহল যা আছে, আমরা বসে থাকবো কেন? প্রশ্নটি টিটুর এটি। আমিও আপনাকে এটি করতে চাই যে সেই মানুষগুলো আপনি প্রশাসনের সকলে সৎ থাকলে, সকলে অ্যাক্টিভ থাকলে, এখন যেটি আজকে মান্নান ভাই খুব জোর গলায় বলেছেন যে আমার পরিচয় দিয়ে যদি কেউ সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতির সঙ্গে যুক্ত হয় তাৎক্ষণিকভাবে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নেবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলি কতটা বাস্তবায়ন হবে, বিশেষ করে যখন আমাদের মাননীয় সাংসদের আশপাশগুলো যদি প্রশ্নবিদ্ধ, বিতর্কিত সেই লোকগুলি যদি আবারও সে পঞ্চপাণ্ডবের মতো ভিড়ে যান, তাহলে এই লাউ সেই কদু হবে কিনা, এই বিষয়ে যদি আপনি সুস্পষ্টভাবে কিছু বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন যে আমার পরিচয় দিয়ে কেউ কোনো অসৎ কাজ করতে আসলে আপনারা করবেন না। তো এখন ওনার আশেপাশে যারা আছে, ওনার যারা কর্মী, নবীনগরে যারা উপজেলা বিএনপি তো হচ্ছে 2-3 ভাগে বিভক্ত, ওনার যারা কাছের লোক, ওনার কাছের লোকের বাইরে এখনো বাইরের লোক ওনার সাথে ভিড়ে নাই। ওনার যারা নিজস্ব কর্মী তারাই ওনার আশেপাশে থাকে। এখন উনি যেহেতু স্পষ্ট ভাষায় দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমার পরিচয় দিয়ে আমার যে ইমুকের চাচা, ইমুকের ভাতিজা, ইমুক ইমুক লাগে যে আপনার কথা বলছিল এই জন্য কাজটা কইরা দিছি, তো উনি তো দৃঢ়ভাবে বলেছেন যে আমার পরিচয় দিয়েও যদি কেউ কোনো অসৎ কাজ করতে আসে আপনারা করবেন না। উনি যেটা নিষেধ করেছেন, ওনার আশেপাশে যারা আছে বা ওনার আত্মীয় স্বজন পরিচয় দিয়েও যদি কেউ করতে আসে, উনি বলছেন যে না করার জন্য। তো যদি প্রশাসন ওদের কথা শুনে করে তাহলে দায়ী কে? প্রশাসন দায়ী, উনি তো নিষেধ করেছেন। এবং কেউ যদি ফোর্স করে যে আমি উপজেলা বিএনপির ইমুক নেতা, মান্নান সাহেব আমার ইমুক হয়, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আপনারা এই কাজটা কইরা দিতে হবে, ওই অফিসার যদি সৎ হয়, উনি তো অগোচরে হচ্ছে মান্নান সাহেবের কাছে ফোন দেবে যে স্যার ইমুক পুলিশ ইমন একজন আমাকে এরকম একটা অনৈতিক কাজ করার ফোর্স করতেছে, আপনি কি বলেন, আমি কি করব? আপনি দয়া করে একটু ওনাকে একটু বলেন যে অন্যায় কাজটা আমার দ্বারা করা সম্ভব না। তো প্রশাসন যদি প্রশাসনের জায়গায় সৎ থাকে,
নবীনগরের কোনো বিএনপির নেতা যদি প্রশাসনকে এসে ফোর্সও করে, উনি যদি কাজটা না করে, উনি যদি তাৎক্ষণিক মান্নান সাহেবকে জানায় যে ইমুক নেতা ইমুক আপনার আপনার এই কাজটা করার জন্য আমাকে ফোর্স করতেছে, আপনি কি বলেন, তখন তো অবশ্যই উনি না করবে। এবং উনি যদি ওই সময় বলে যে না কাজটা কইরা দেন, তখন যদি ওই প্রশাসনের কর্মকর্তা আমাদের আপনাদের মিডিয়া কর্মী যারা আছে তাদেরকে বলে যে উনি মুখে বলে গিয়েছিল এই কথা, আমরা এই কথা করতে রাজি ছিলাম না, কিন্তু ওনাকে ফোন দেওয়ার পরে উনি আবার বলছে এই কাজটা করে দেওয়ার জন্য। তো মেইন তো হচ্ছে প্রশাসন। প্রশাসন যদি সৎ থাকে, কোনো বিএনপি নেতা ফোর্স করে কিছু করতে পারবে না। এবং প্রশাসনের লোকজন চায় যে দলীয় নেতাকর্মীরা ওনাদের ফেভারে থাকুক, ওনাদের হাত ধরে যাতে ওনারাও দুর্নীতি করতে পারে, ওনারাও কিছু বাক পায়। মান্নান সাহেব তো আজকে দৃঢ়কণ্ঠে বলেছেন এই কথাটা যে আমার পরিচয় দিয়ে কেউ করবেন না। তো আপনি বলছেন যে ওনার আশেপাশের লোকগুলো সৎ হইতে হবে, উনি তো বলছেন যে আমার আশেপাশের কেউ, আমার আত্মীয় স্বজন কেউ এসে আমার পরিচয় দিলে আপনারা অন্যায় কোনো কাজ করবেন না। তো প্রশাসন করবে না। ওই মিটিং এ তো ইউনো ছিল, নবীনগর সরকারি যত কর্মকর্তা কর্মচারী ছিল সবাই ছিল, সবাই তো শুনছে। সবাই যদি ওনার কথাটা বাস্তবায়ন করে তাহলে তো নবীনগর কোনো অন্যায় হয় না। কিন্তু আমার কথা হচ্ছে প্রশাসন কতটুকু সৎ, প্রশাসন কতটুকু সৎ থাকবে, একজন সংসদ সদস্যের নির্দেশনা ওনারা কতটুকু মানবে, ওনারা ওনাদের অবস্থানে সৎ কিনা। ওনাকে সংসদ সদস্য একটা নির্দেশ দিলেন, উনি না শুনে উনি ডিসির কথা বললেন যে ডিসি সাহেব এটা বলছে, পুলিশ সাহেব এটা বলছে, বিভাগীয় কমিশনার আমাকে ফোন দিছে স্যার করার জন্য, এই জন্য কাজটা করে দিছে। তো প্রশাসন এমপির কথা কতটুকু শুনে কতটুকু বাস্তবায়ন করে সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা তো প্রশাসনের বিষয়গুলো জানি যে বাংলাদেশের যারা প্রশাসন, একদম চকিদার থেকে আপনার হচ্ছে ডিজি পর্যন্ত বা পুলিশ সুপার পর্যন্ত বা একদম আইজি পর্যন্ত তারা কতটুকু সৎ, সাধারণ মানুষের কল্যাণে তারা কতটুকু কাজ করে, প্রশাসনের যে সরকার ক্ষমতায় আসে তাদের কতটুকু চাটুকারিতা করে, তাদের চাটুকারিতা করে কতটুকু সুবিধা নিতে চায়। তো প্রশাসন যদি সৎ থাকে এবং আজকে মাননীয় সংসদ সদস্য যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলি যদি প্রশাসন মেনে চলে, তাহলে নবীনগর তো চাঁদাবাজি থাকবে না, কোনো মামলা বাণিজ্য হবে না, ভূমি বিভাগে সাধারণ যে সেবা গ্রহীতারা তারা সুন্দরভাবে সেবা পাবে, হাসপাতালে গিয়ে একজন রোগী সেবা পাবে, ভূমি অফিসে গিয়ে সেবা পাবে, কৃষি অফিসে গিয়ে সেবা পাবে, আপনার হচ্ছে সমাজ কল্যাণ অফিসে গিয়ে সেবা পাবে। আপনার সবচেয়ে দুর্নীতির খাত হচ্ছে আপনার হচ্ছে নির্বাচন কমিশন অফিস। একটা নাম চেঞ্জ করতে গেলে একদিন, 2 দিন, 3 দিন, আজকে কালকে এভাবে একজন সেবা গ্রহীতাকে ঘুরাচ্ছে। তো নির্বাচন কমিশন অফিসার কতটুকু সৎভাবে কাজ করে, এখানে তো এমপির নির্দেশনা তো বলছে সৎভাবে কাজ করার জন্য, তো ওনারা কতটুকু সৎ। নবীনগরের যে প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা যদি সৎ না থাকে এমপির নির্দেশে তো কোনো কাজ হবে না। কেন কেন কাজ হবে না? এমপির কি কোনো পাওয়ারলেস? উনি কি একটা সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা নিয়েই তো প্রশাসনকে নির্দেশ দেবে? আমি এই কথাটাতে উত্তরটা আমি নিতে চাই একটু শাহিন রাজা টিটুর কাছে, যে টিটু যেটি ওবায়দুর রহমান বাদল বারবার একটি কথা বলছিলেন যে প্রশাসন স্বস্বক্ষেত্রে সৎ, নীতিবান এবং তারা যদি ঠিকঠাক হয়ে যান তাহলে হয়তোবা সন্ত্রাস, চাঁদাবাজি বা দুর্নীতি নবীনগরকে গ্রাস করতে পারবে না। এই বিষয়টার সঙ্গে আসলে আপনি কতটা একমত? এবং যদি এই বিষয়গুলো সবগুলো আহ, বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমার মনে হয় আমরা যে নিরাপদ নবীনগর চাচ্ছি, আমাদের দীর্ঘদিনের দাবি, বা নির্বাচনের আগে এই বিষয়গুলো নিয়ে আমরা একাধিক টক শোতে বলেছি যে আমাদের আসলে মূল দাবিটাই হচ্ছে যে নিরাপদ নবীনগর, আমরা যেন এখানে একটু অন্তত নিরাপদে বসবাস করতে পারি এবং আমরা যেন আমাদের সত্যিকারের সার্ভিসটা বিভিন্ন জায়গায়, যে প্রশাসনের কথাগুলি বলা হচ্ছে, থানা, উপজেলা প্রশাসন, এসিল্যান্ড, সরকারি হাসপাতাল কিংবা ভূমি অফিস, এই জায়গাগুলিতে মানুষ সবচেয়ে বেশি যায় তাদের সেবার জন্য। যেটি বলা হচ্ছে যে একটা মিউটেশন 1100 টাকা কিন্তু নেওয়া হয়, 4000 5000 এরকম কথা শোনা যায়। সাব রেজিস্ট্রি অফিস যেটা সবচেয়ে ভয়ঙ্কর একটি আহ, দুর্নীতির অন্যতম জায়গা বলা হয়, সেখান থেকে নানান ভাবে নানান কথা আমরা শুনি আর কি। সব মিলিয়ে যদি আপনি বাদলের সঙ্গে অন্য আর কিছু যোগ করতে চান কিংবা তার বক্তব্য কোনো খণ্ডন করতে চান, টিটু। ধন্যবাদ দাদা। একটা উপজেলা আইন শৃঙ্খলা পরিষদের উপদেষ্টা হলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বাদল ভাই, যেটুকু বলেছে পুরোটা আপনি অমূলক নয়। এখন এমপি সাহেবের তো আসলে থানাতে এসে বসে থাকতে পারবে না।
ইউনো অফিসে সারাদিন বসে থাকতে পারবে না। উনি নির্দেশনা দিবেন, সে নির্দেশনা অনুযায়ী প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করবেন। এখানে কাজ করতে যে আসলে দাদা বাংলাদেশের অনেক সময় দেখা যায়, আমি আপনাকে স্পষ্টই বলি, ইউনূস সাহেবের কাছে ডিসি সাহেবের আদেশটা সবচেয়ে বড়, এমপি সাহেব কোনো বিষয় নয়। আমলাতান্ত্রিক জটিলতাটা এমন, ওসি সাহেবের কাছে এসপি সাহেবের আদেশটাই সবচেয়ে মেইন। এমপি সাহেবের আদেশ তখন খর্ব হয়ে যায় যখন এসপি আদেশ দেয়। তো সেক্ষেত্রে আসলে প্রশাসনেরও আছে, দায়বদ্ধতা আছে। তবে যদি নজির একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে যে আপনি এই কাজে আপনি অন্যায়ভাবে বা অনৈতিকভাবে সুবিধা গ্রহণ করেছেন বিদায় আপনি আজকেই চলে যাবেন, আর না হয় আমি আপনাকে চলে যেতে বাধ্য করব, তাহলে পরবর্তীতে যে আসবেন তার জন্য সেটা একটা হুঁশিয়ারি হবে। সেই ক্ষেত্রে এখন বলতে গেলে সেই ক্ষেত্রে আপনাদের গণমাধ্যম কর্মীদের একটা ভূমিকা থাকে, কিন্তু গণমাধ্যম কর্মীরাও বায়াস্টেড। গণমাধ্যম কর্মীদের জনপ্রতিনিধিদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহায়ক হতে পারে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা। এমপিকে সঠিক, নির্ভুল, সময় উপযোগী তথ্য দিয়ে অবহিত করা গণমাধ্যম কর্মীরা যদি দেয়, তাহলে হয়তো এখানে এমপি সাহেবেরও আরো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বাট আমরা এবার কতটুকু ইম্পার্শিয়ালি তথ্য দেব? আমরা তো পার্শিয়াল হয়ে যাই। দেখা যায় ওই যে ধরেন দুই গ্রুপের মারামারি লাগলো, গৌরাঙ্গদা বলল যে এই ঝগড়াটা হয়েছে বাদলের জন্য দায়ী। আমি যা বলবো যে না, এটা তো বাদলের জন্য না, এটা ওই করিমের জন্য। আমরাও তো এখানে পার্শিয়াল হয়ে যায়। আসলে চ্যালেঞ্জটা খুবই জটিল। তবে যে চ্যালেঞ্জটা দিয়েছেন, শুরু থেকে কাউকে না কাউকে তো শুরু করতে হবে। যেহেতু আমাদের বর্তমান এমপি মহোদয় শুরু করার ঘোষণা দিয়েছেন, আমি বলবো তার ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করুক। আমলাতান্ত্রিক জটিলতা এখানে অন্তরায় হয়ে না দাঁড়াক, বসদের নির্দেশনা অন্তরায় হয়ে না দাঁড়াক, মানুষের নির্দেশনা এখানে কাজ করুক। সঠিক এবং সত্য জিনিস যাই বলেন, আপনার যতভাবে অন্যায় হোক, আপনার হয়তো কিছু করা আমাদের ধর্মে আছে যে পারলে তুমি প্রতিবাদ করো। এখন দেখা গেল আমি প্রতিবাদ করতে পারলাম না, আমাদের ধর্মে এটাও আছে, তাহলে তাকে তুমি মনে মনে ঘৃণা করো। সেই জন্যই কিন্তু আজকে মানুষ প্রতিবাদ না করলে কি হবে, মনে মনে কিন্তু ঠিকই ঘৃণা করে। সত্য সত্যই থাকুক, সত্যর জয়ী হোক, এবং সত্য দিয়েই মিথ্যাকে পরাজিত করা হোক। মা চাচিরা যেটা বলতো যে সত্যের নৌকা ডুবে আর উঠে, ডুবে আর উঠে, কিন্তু মিথ্যার নৌকা একবার ডুবলে আর উঠে না। আমরা চাই না নবীনগর এমন কিছু হোক। যে ঘোষণাটুকু এসেছে মাননীয় জাতীয় সংসদ সদস্যের মুখ থেকে, সেই ঘোষণাটুকু বাস্তবায়নে থানা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অন্তত বেশি লাগবে না। আপনি যদি 90 দিনের একটা প্যাকেজ নেন, যে 90 দিন থেকে আমরা পরবর্তীতে বাড়াবো, যে আমরা 90 দিনের জন্য, যেমন আজকে আমরা 30 দিনের জন্য উপবাস করতেছি, দিনের বেলা পানাহার করি না, এটা কিন্তু একটা মানে ট্রেন্ড। এই ট্রেন্ডটা চালু হোক, এটাই আমরা আশা করি। বাদল ভাই, যে বিষয়টি আসলে আজকে সর্বমহলে আলোচিত, যে বারবার যে কথাটি বলা হচ্ছে যে আচমকাই তিনি আসলেন এবং আচমকাই তিনি এমন একটি বক্তব্য দিলেন যেটি আসলে মানুষের প্রত্যাশিত ছিল। মানুষ ভেবেছিল যে নবীনগরের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য, তিনি মানুষের পালসটা হয়তো বুঝে গেছেন যে এখানে আসলে মানুষ কি চায়। সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি, তিনটি হচ্ছে আসলে মূল সমস্যা প্রতিটি এলাকারই। এর মধ্যে তিনিও নবীনগরে, যেটি নির্বাচনের আগেও তিনি বারবার বলেছেন। এখন আপনারা দুজন আলোচকেই যে কথাটি বলছিলেন যে প্রশাসনের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন একটি সাপোর্ট দিতে হবে মাননীয় সাংসদকে, গণমাধ্যম কর্মীদের সাপোর্ট দিতে হবে, সুশীল সমাজের যারা প্রতিনিধি আছেন তাদেরকেও কিন্তু মাননীয় সাংসদের সঙ্গে কথা বলতে হবে, নানান বিষয়ে তাকে নানান পরামর্শ দিতে হবে। অতীতে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে মাননীয় সাংসদরা আসলে সুশীল সমাজ কিংবা গণমাধ্যম কর্মীদের খুব একটা যে সহযোগিতা নিতেন সেরকম কিন্তু খুব একটা চোখে পড়ে না।
কারণ প্রেসের সঙ্গে যারা জড়িত, আপনি জানেন যে একটা নবীনগর প্রেস ক্লাব আছে, যদিও অনেকগুলি প্রেস ক্লাব আছে, কিন্তু যেটি মূল প্রেস ক্লাব, আমি একমাত্র যদি আমার অভিজ্ঞতায় বলি, আমি অ্যাডভোকেট আব্দুল লতিফ ভাইকে আর খোকন চাচা, মানে এই দুজনকে ছাড়া বাকিদেরকে আমি খুব একটা প্রেসের সঙ্গে যোগাযোগ করতে দেখিনি। প্রেস ক্লাবে তারা খুব একটা আসা যাওয়া করতেন বলে সেটাও আমার জানা নেই। কিংবা অন্যান্য জায়গায় দেখি যে সাংসদ কিংবা মন্ত্রীরা কিন্তু এসে প্রেসের সঙ্গে কথা বলেন, তাদের পরিকল্পনাগুলি তাদের সঙ্গে শেয়ার করেন এবং প্রেসকে বলেন যে আপনাদের কি প্রত্যাশার কথা আছে আমাকে জানান, আমি সেগুলি নিয়ে কাজ করতে চাই। এটি কিন্তু আসলে নবীনগরের অতীতে আমার দেখা হয়নি। যদিও সাংবাদিকতার নানান বিষয় নিয়ে নেতিবাচক আলোচনা আছে। সাংসদরা হয়তো ভাবেন যে এখানে সাংবাদিকরা কতটা ভূমিকা রাখতে পারেন। যেমন এখানে একজন লিখেই ফেলেছেন, সাইফুল ইসলাম, যে ভাই আগে সাংবাদিকরা দালাল মুক্ত হন। আপনারা নিজেরাই তো দালালি করেন। তো মাননীয় সাংসদ এসে আপনাদের কাছ থেকে কি নেবে? যেটি টিটু একটু কিন্তু হালকা ইঙ্গিত দিয়েছেন যে আমরা সাংবাদিকরা তো আসলে সঠিকভাবে কাজ করি না। একজন যদি রাম যদি পক্ষে যায়, রহিম বিপক্ষে চলে যায়। এরকম একটি অবস্থায় আপনার কাছে আমার যে প্রশ্নটি দিয়ে আমি শেষ করব, যেহেতু আলোচনাটা একেবারে ছোট্ট করে আজকে করব, যে সবকিছু মিলিয়ে আজকে যে মেসেজটা দিয়েছেন, সেই মেসেজটা নিয়ে আপনার মানে অভিমতটা কি? যে আসলে এগুলি আদৌ আমরা বাস্তবায়ন দেখতে পাবো কিনা? ধরেন প্রশাসন, গণমাধ্যম, সুশীল সমাজ, তারা সামগ্রিকভাবে সহযোগিতা হয়তো মাননীয় সাংসদকে করলেন না, অতীতের অভিজ্ঞতা। সেক্ষেত্রে মাননীয় সাংসদ তার এই যে ভূমিকাটা আজকে রাখলেন, সেটি বাস্তবায়ন করতে তার নিজস্ব কি অন্য কোনো প্যাটার্ন আপনার জানা আছে কিনা? যে না, প্রশাসন, গণমাধ্যম, সুশীল সমাজ দরকার নেই, তিনি একাই যথেষ্ট। অনেকে বলেন না, ওই যে ভারতীয় ফিল্মের যে ফাটাকেস্টোর কথা বলা হয় আরকি। এরকম কোনো কিছু বিষয়ে আপনার কোনো সুচিন্তিত মতামত আছে কিনা? ভাই শোনা যাচ্ছে না। Sorry। হ্যাঁ, ধরেন এখন বলেন। নবীনগর কোনো একটা মোড় থেকে টাকা তুলছে, ওইখানে প্রতিদিন 10,000 টাকা ওঠে। এখন ওইখান থেকে একটা ফায়দা আসে, মনে করেন একটা পার্সেন্টেজ থানায় আসে। এখন যদি ওই মোড় থেকে ওই টাকা ওঠাটা বন্ধ হয়ে যায়, তাহলে থানায় প্রতিদিন যে টাকাটা আসতো সেই টাকাটা আসে না। এখন এই বিষয়টা মান্নান সাহেবকে অবগত করলো অটো ড্রাইভার যারা আছে, সিএনজি ড্রাইভার যারা আছে, বা ওনার মাধ্যমে নিউজটা গেল যে এই জায়গাটায় অবৈধভাবে আমাদের কাছ থেকে প্রতিদিন 20-30 টাকা করে নেওয়া হয়। তো যারা চাঁদাবাজির সাথে জড়িত, এই চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পুলিশের। মান্নান সাহেব এজ এ পার্লামেন্ট মেম্বার এবং নবীনগরের দায়িত্বশীল হিসেবে উনি থানায় ফোন দিয়ে বললেন যে এই জায়গাগুলি চাঁদাবাজি হচ্ছে, এই লোকগুলি জড়িত, আপনারা যান, গিয়ে ধরেন। এখন পুলিশে থানায় থেকে যাওয়ার আগে ফোন দিয়ে বললো যে আমরা আসতেছি, তোমরা এখান থেকে সরে যাও। পুলিশ গেল, জায়গায় গিয়ে দেখলো যে কেউ নাই। ওনারা ফোন দিয়ে বলল যে স্যার আমরা তো আসছিলাম, এখানে তো কাউকে পাই নাই, মনে হয় এটা মিস ইনফরমেশন। তো এখন সংসদ সদস্য এবং যারা প্রশাসনিক কর্মকর্তা এবং প্রশাসনিক কাজে জড়িত আছে, তারা যদি আন্তরিক না হয়, তাহলে তো একটা সুশাসন দেশের মধ্যে কায়েম করা সম্ভব না। এজ এ পার্লামেন্ট মেম্বার হিসেবে, নবীনগরের দায়িত্বশীল হিসেবে উনি হুট করে একদিন থানায় গেলেন। থানায় গিয়ে দেখলেন যে থানায় সেবার মান কেমন। হুট করে একদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেন, গিয়ে দেখলেন যে সেবার মান কেমন। এমন করলে কি হয় যে ওরা খুব তৎপর থাকে যে কখন জানি এমপি সাহেব এসে দেখে যে আমরা কেউ নাই, আমরা ঠিক মতো কাজ করতেছি না। হয়তো উনি যদি এখন আলিয়াবাদ ওনার বাড়িতে থাকে এবং উনি হুট করে হয়তো 2-4 জন লোক নিয়ে হঠাৎ বের হইতে পারে, ইউনো অফিসে গেল, থানায় গেল, ভূমি অফিসে গেল। তো এরকম ভাবে যদি উনি অ্যাক্টিভিটি কাজ করে, তাহলে ওদের কার্যকারিতাও বাড়বে। এবং উনি আজকে যে নির্দেশটা দিয়েছেন যে আমার পরিচয় দিয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নিতে আসতে দিবেন না, এবং এই নির্দেশনাগুলো যদি প্রশাসনের লোকেরা মেনে চলে, তাহলে তো নবীনগর সুশাসন কায়েম হবে। এখন এই মাধ্যমগুলি তো আপনিও জানেন, আমিও জানি যে একজন সেবাগ্রহীতা সেবা নিতে আসছে, সেবাগ্রহীতা 2-3 দিন যেমন ঘুরতেছে, তখন একজন মাধ্যম ধরে। মাধ্যমটা কে হয়? সরকারি দলের একজন নেতা। ওই নেতা গিয়ে নেগোসিয়েশন করে যে আপনার এই কাজটা কইরা দেওয়া যাবে, এই ফায়দা নিতে হবে। তখন ওই রাজনৈতিক নেতার মাধ্যমে একজন সরকারি কর্মকর্তা সুবিধা নেয়, রাজনৈতিক নেতাও সুবিধা নেয়। তো এখন সরকারি কর্মকর্তা যদি ওনার অবস্থান থেকে উনি
সঠিক থাকে, কোনো অনৈতিক সুবিধা না নিয়ে ওনার দায়িত্বের জায়গা থেকে একজন সেবাগ্রহী তাকে সঠিক সেবাটা দেয়, তাইলে তো আর নবীনগর সমস্যা থাকার কথা না। এমপি সাহেব তো স্পষ্ট ভাষায় বলেছেন এবং সামনে আরো বলবেন, এবং ওনাকে যদি প্রশাসনের কর্মীরা সহযোগিতা না করে, উনি ভালো মহাল বন্ধ করার জন্য নির্দেশ দিলেন, থানায় ফোন দিলেন, এসিলেন কে বলেন যে আপনি মোবাইল কোর্ট পরিচালনা করেন, আপনি যান। উনি গেলেন, আবার ডিসি সাহেব দেখা দিলেন যে ডিসি সাহেব নির্দেশ দিছে যে এই পর্যন্ত বালু তোলার অনুমোদন ওনাদের আছে। তো একজন থানার ইউনো, থানার এসিলেন, থানার ওসি যদি সৎ না থাকে, একজন এমপির একার পক্ষে ওই নবীনগর থেকে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত করা সম্ভব না। সকলের সমন্বিত প্রচেষ্টা, সকলের সমন্বিত আন্তরিকতাই পারে নবীনগরকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে। আপনি কথার মাঝখানে একটি খুব মানে গুরুতর একটি অভিযোগ করেছেন, যেটি আমার মনে হয় বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত। আপনি বলছিলেন যে উদাহরণ দিতে গিয়ে, ধরুন একটি জায়গা থেকে চাঁদাবাজি হচ্ছে, কোনো সিএনজি থেকে যেরকম হয়, প্রত্যেক সিএনজি থেকে নেওয়া হয়, অটো থেকে নেওয়া